হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের ন্যায় আজও আমি উপস্থিত হয়েছি ভারতের ইতিহাস ও সংস্কৃতি। আজকের বিষয় আমাদের মগধের উত্থান এবং মগধের যে রাজবংশসমূহ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আজকে আমরা প্রথম বংশ হর্ষঙ্ক বংশ যেটা আমরা বলি বা হর্ষঙ্ক বংশ, সেই বংশের ইতিহাস সম্বন্ধে আমরা জানব। তাই সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে চলে যাব বন্ধুরা। দেখতে থাকুন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আজকে এই একটি ভিডিওতেই একটি পর্বেই আমরা মগধের প্রথম বংশ হর্ষঙ্ক বংশের আমরা ইতিহাসটা জানব। চলে এলাম বন্ধুরা সেই আজকের বিষয়, মূল বিষয়ে। প্রত্যেকেই জানেন যে ষোড়শ মহাজন পদের মধ্যে 16টি মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত 4টি মহাজন পদ শক্তিশালী হয়ে উঠেছিল। তার মধ্যে একটি অন্যতম মহাজন পদ হচ্ছে মগধ। মগধের উত্থানের পিছনে ছিল তার ভৌগোলিক পরিবেশ এবং 3 দিক নদী দ্বারা বেষ্টিত ছিল। তাই প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে, মগধ কটি নদী দ্বারা বেষ্টিত ছিল? 3টি। মনে রাখবেন নদীগুলোর নাম গঙ্গা, সোন এবং গণ্ডক। মগধের প্রথম রাজধানী কোনটি ছিল? প্রথমে মনে রাখবেন সেটা হচ্ছে রাজগৃহ। বিম্বিসার আমলে রাজগৃহ ছিল, পরবর্তীকালে উদয়ন তার আমলে কিন্তু পাটলিপুত্র নগরে প্রতিষ্ঠাতা হয় এবং নগরের রাজধানী হয়ে যায়, মগধের রাজধানী হয়ে যায় পরবর্তী রাজধানী পাটলিপুত্র। মগধের কোন অঞ্চল ঘন অরণ্য আবৃত ছিল? পূর্বাঞ্চল। সেই জঙ্গলেতে প্রচুর মূল্যবান কাঠ জন্মাতো, যা দেশের অর্থনৈতিক ভিতকে সমৃদ্ধ করেছিল। সেই সঙ্গে আরও জানিয়ে রাখি বন্ধুরা, মগধের ধলভূম, সিংভূম, বরাবর পাহাড় এবং ধারওয়ার থেকে প্রাপ্ত বিভিন্ন লোহার এবং তামার যন্ত্রপাতি, অস্ত্র নির্মাণের যে বিভিন্ন যে ইতিহাস আমরা সেখান থেকে জানতে পারি যে এই ধলভূম, সিংভূম এবং বরাবর পাহাড় প্রাপ্ত লোহা এবং তামার খনিজ সম্পদ মগধের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল। হয়ে যাচ্ছে। তারপরে প্রশ্ন হচ্ছে, মগধে কটি রাজবংশ রাজত্ব করেছিল? 4টি বন্ধুরা, প্রত্যেকেই জানেন। হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং শেষ হচ্ছে মৌর্য বংশ। বন্ধুরা চলে যাবে এবার পরবর্তী প্রশ্নে। বন্ধুরা চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন। হর্ষঙ্ক বংশের প্রথম শাসক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? না বিম্বিসার। বিম্বিসার কবে মগধের সিংহাসনে বসেন? না 545 খ্রিস্টপূর্বাব্দে। বিম্বিসারের উপাধি কী ছিল? শ্রেণিক বা সেনীয়। এটাও মনে রাখবেন, সেনীয়, দন্তস্ব একার দন্তনয় হর্ষই অন্তস্থ, সেনীয়। বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? না রাজগৃহ। মনে রাখবেন। বিম্বিসারের রাজ চিকিৎসকের নাম কী ছিল? না জীবক। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। বিম্বিসার কাকে বিবাহ করে কাশীগ্রাম যৌতুক হিসেবে পেয়েছিলেন? মনে রাখবেন সেটা হচ্ছে কোশল রাজ প্রসেনজিতের ভগিনী কোশল দেবীকে বিবাহ করার পর। কোশল রাজ প্রসেনজিতের ভগিনী কোশল দেবীকে বিবাহ করার পর কাশীগ্রাম বিবাহ মানে যৌতুক হিসাবে লাভ করেছিলেন। তারপরে চলে যাচ্ছি, বিম্বিসার লিচ্ছবি বংশের কাকে বিবাহ করেছিলেন? না চেতকের কন্যা চেল্লনাকে। চেতকের কন্যা চেল্লনাকে বিবাহ করেছিলেন। বিম্বিসার বিদেহ কোন রাজকন্যাকে বিবাহ করেছিলেন? না সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে বাসবী। এবং কোন মদ্র রাজকন্যাকে বিম্বিসার বিবাহ করেছিলেন? না ক্ষেমাকে। এইভাবে বিবাহ করে করে কিন্তু বিম্বিসার তার রাজ্যের বিস্তার কিন্তু ঘটিয়েছিলেন এবং যথেষ্ট শক্তিশালী হয়েছিলেন। বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিম্বিসার কাকে পরাজিত করে অঙ্গরাজ্য দখল করেছিলেন? এখানে স্পেলিং মিস্টেক আছে বন্ধুরা, ওটা বর্গীয় জফলা হবে। অঙ্গরাজ্য, বিভিআই খুবই গুরুত্বপূর্ণ। অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করে কিন্তু অঙ্গরাজ্য দখল করেছিলেন। অজাতশত্রু কার পুত্র ছিলেন? আমরা প্রত্যেকেই জানি বিম্বিসারের পুত্র, কিন্তু তার মায়ের নাম ছিল কিন্তু চেল্লনা। চেল্লনা ও বিম্বিসারের পুত্র। অজাতশত্রু কাকে হত্যা করে সিংহাসনে বসেন? না পিতা বিম্বিসারকে খ্রিস্টপূর্ব 493 খ্রিস্টাব্দে হত্যা করে উনি সিংহাসনে বসেন। অজাতশত্রুর উপাধি কী ছিল? না কুনিক। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন বন্ধুরা। চলে এলাম বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা দেখুন, অজাতশত্রু কটি গণরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন? 36টি। বলে রাখি, লিচ্ছবিরাজ চেতকের সঙ্গে পরবর্তীকালে অজাতশত্রুর সম্পর্ক ভালো ছিল না। চেতকের নেতৃত্বে মোট 36টি গণরাজ্য অজাতশত্রুর বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল এবং দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে কিন্তু অজাতশত্রু জয়ী হয়েছিলেন। অজাতশত্রুর 2 কূটনীতি বুদ্ধি সম্পন্ন মন্ত্রীর নাম কে ছিল? এক বাসসাকার আর অপরজন হচ্ছে সুনীতকে নিযুক্ত করেছিলেন ওই গণরাজ্যগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। পরবর্তী প্রশ্ন, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অজাতশত্রু কোন দুটি অস্ত্র জগৎ বিখ্যাত? রথমুসল ও মহাশিলাকণ্টক। মহাশিলাকণ্টক ছিল পাথর ছোড়া একটি রথ
যন্ত্রবিশেষ। আর রথমূষল ছিল রথের চাকাতে এগুলো অস্ত্র এবং তীর, ছুঁচালো ধারালো অস্ত্র, যেগুলো আমরা বাহুবলী সিনেমাতে দেখেছি, সামনেকে এগুলো কচুকাটা করে দিত। তো এই দুটি যন্ত্র কিন্তু দ্বারা গণরাজ্যের বিরুদ্ধে জয়ী হয়েছিল। আচ্ছা, গৌতম বুদ্ধ ও মহাবীরের মৃত্যু কার আমলে হয়েছিল? অজাতশত্রুর শাসনকালে কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীরের মৃত্যু হয়েছিল। এইখানে বলে রাখি, অজাতশত্রু কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন, ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী, মনে রাখবেন কিন্তু। চলে যাব পরবর্তী প্রশ্ন। চলে এলাম পরবর্তী প্রশ্ন। অজাতশত্রু কত বছর রাজত্ব করেছিলেন? 32 বছর। এটি বৌদ্ধ ধর্মগ্রন্থের অনুযায়ী। অজাতশত্রুর মৃত্যু কবে ঘটে? না খ্রিস্টপূর্ব 462 খ্রিস্টপূর্বাব্দে। অজাতশত্রুর পুত্রের নাম কি ছিল? উদয়ন বা উদয়ভদ্র। এটা কিন্তু আমি বারবার রিপিট করছি, বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী। হ্যাঁ, অজাতশত্রুকে হত্যা করেছিলেন তারই পুত্র উদয়ন বা উদয়ন। বিভিন্ন বইতে আপনারা দেখতে পাবেন উদয়ন। পাটলিপুত্র নগরে প্রতিষ্ঠাতা হচ্ছে উদয়ন বা উদয়ন। মগধের রাজধানী পাটলিপুত্রতে স্থানান্তরিত করেছিলেন উদয়ন বা উদয়ন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। উদয়নের পর বা উদয়নের পর হর্ষঙ্গ বংশের পরপর কটি রাজা ছিল? 3টি। কী কী নাম তাদের? অনিরুদ্ধ, মুন্ড এবং নাগদশক। নাগদশক ছিলেন কিন্তু হর্ষঙ্গ বংশের শেষ রাজা। হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদশক। নাগদশকের মন্ত্রী ছিলেন কিন্তু শিশুনাগ। সেই শিশুনাগই কিন্তু 430 খ্রিস্টপূর্বাব্দে নাগদশকে হত্যা করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আজকেই কিন্তু এই পর্বেই আমরা হর্ষঙ্গ বংশের ইতিহাস জানলাম। পরবর্তী আমরা রাজবংশগুলো নিয়ে আবার আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমাদের শিশুনাগ বংশ নিয়ে আলোচনা করব। এবং আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, ইতিপূর্বে আমরা প্রাচীন ভারতের ইতিহাস এবং ভারত থেকে বিভিন্ন লং ভিডিও, শর্ট ভিডিও দিয়েছি, সেগুলো একটু কাইন্ডলি দেখুন। মেহেরগড় সভ্যতা, হরপ্প সভ্যতা, সিন্ধু সভ্যতা, প্রাচীন মুদ্রা, বিভিন্ন পর্যটকদের আগমন, তাদের গ্রন্থ, কুষাণ বংশের ইতিহাস, এগুলো একটু গিয়ে দেখুন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।